আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন। গতকালকে বাংলাদেশের 22তম প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন। নানা পুরুষ মহিলা রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের লোক, নানা জনের নানা আলোচনা আসছে যে পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন। অনেকদিন ধরেই আইরিন খান নামটা বাংলাদেশে প্রচলিত আছে। তারেক রহমান ক্ষমতায় আসার পরে সেই নামটা বেশি করে সামনে আসছে। আইরিন খান জাতিসংঘ মানবাধিকার কমিশনে কাজ করেছেন। তিনি তারেক রহমানের আত্মীয় হন। জুবাইদা রহমানের আত্মীয়তার দিক থেকে সে আইরিন খানকে বাংলাদেশের জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি করার একটা আলোচনা পত্রপত্রিকায় আসছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে। এখন সে আইরিন খানই বাংলাদেশের প্রেসিডেন্ট হচ্ছেন, সেরকম একটা আলোচনা আসছে। এখন আইরিন খান আসলে কোথায় যাবেন? তিনি কি প্রেসিডেন্ট হবেন নাকি জাতিসংঘে যাবেন? তারেক রহমান তার আত্মীয়তার সূত্র ধরে আইরিন খানকে কোথায় পাঠাবেন? হ্যাঁ, তারেক রহমান যেহেতু তার খুব বেশি আত্মীয়তার দিক থেকে খুব বেশি সম্পর্ক নাই, কেননা তার ভাই আরাফাত রহমান কোকো মারা গিয়েছেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অন্যান্য আত্মীয়রা কোথায় কি আছে সেটা আমরা জানি না। যেমন বাংলাদেশ আওয়ামী লীগের যেমন পুরো বাংলাদেশে আত্মীয়তা ছড়ানো, তারেক রহমানের সেরকম আত্মীয়তা আমরা তেমন করে জানি না। সুতরাং এই অবস্থায় তারেক রহমান তার আত্মীয়দেরকে নানা জায়গাতে বসাবেন, সেটা খুবই স্বাভাবিক। কেননা আমরা যদিও গণতন্ত্রের কথা বলি, ব্যাপারটা হচ্ছে অনেকটা রাজতন্ত্র। সুতরাং ক্ষমতাকে পাকাপোক্ত করতে হলে নিজস্ব লোকগুলোকে বসাতে হবে, এবং সেক্ষেত্রে আত্মীয় হলে সেটা আরও বেশি ভালো হয়। এখন আত্মীয় হলেই কি সেটা হবে না? তো আমরা সেটা জানি। ব্রুটাস তুমিও রোমে এই জিনিসটা আমরা দেখেছিলাম যে আত্মীয়তার মধ্যে বরং শত্রুতা অনেক বেশি হয়। পেলে পুলে বড় করেছে তেমন লোক, এই যে ব্রুটাসের কথা বললাম, ব্রুটাস সিজারকে ছুরি মেরেছিল। সুতরাং আত্মীয় হলেই যে তার স্বার্থ রক্ষা করবে তেমন না। সুতরাং রাজতন্ত্রের মধ্যে বাংলাদেশ আছে, সেই রাজতন্ত্রে আমরা রাজতন্ত্রের ধারাবাহিকতা দেখতে পাচ্ছি, এবং সেটা জাতির জন্য অবশ্যই ভালো কিছু না। আইরিন খান যোগ্য, ঠিক আছে, তিনি তার দায়িত্ব নানা জায়গাতে পালন করেছেন। জাতিসংঘে পাঠাবেন নাকি প্রেসিডেন্ট বানাবেন কে জানে। এখন দেখা যাক, আমাদের সেই জন্য ওয়েট করতে হবে। গ্যাপ এবং গোল নিয়ে কথা বলি। আমাদের শাহাবুদ্দিন চুপ্পু, তিনি আমরা জানি ছাত্রলীগ করতেন। শেখ মুজিবুর রহমানের 75 আগস্টে সপরিবারে নিহত হওয়ার পর চুপ্পু আন্দোলন করেছিলেন, তিনি জেল খেটেছিলেন। পরবর্তীতে রাজনীতি করার জন্য রাজনৈতিক কোটায় তিনি বয়স পার হয়ে যাওয়ার পরেও সরকারি চাকরিতে তিনি জয়েন করেন, এবং সেখান থেকে তিনি বাংলাদেশের বিচার বিভাগে প্রধান বিচারপতি হন। পরবর্তীতে তিনি দুদকের কমিশনার হন। পরবর্তীতে আওয়ামী লীগের প্রেসিডিয়ামে কিছুদিন কাজ করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হন। সুতরাং একজন মানুষের আর কি কি অর্জনের আছে আমরা জানি না। উনি যে সাধারণ প্রোফাইল নিয়ে তিনি এখন অসাধারণ হয়ে গেছেন, ইতিহাসের অংশ হয়ে গেছেন, সেটা আমরা জানি না। সেটা বাংলাদেশের কয়জন মানুষের আছে। সুতরাং বাংলাদেশের লোকজন অনেকেই নানা রকম সমালোচনা করবে, কিন্তু তার অর্জনটা তো দেখতে হবে। তিনি যেভাবে অর্জন করেন, অর্জনটা এসেছে দলীয় রাজনীতি করে, দলীয় অনুগত্য থেকে। তিনি আওয়ামী লীগের রাজনীতি করছেন, আওয়ামী লীগের প্রতি অনুগত ছিলেন। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, গ্যাপ এবং গোল। সুতরাং শাহাবুদ্দিন যেখানে গিয়েছেন সেখানে আমি নিশ্চিতভাবে বলতে পারি তিনি স্বপ্নেও কল্পনা করেননি তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন।
আমরা যেটা শুনেছিলাম সেটা হচ্ছে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে প্রেসিডিয়াম সদস্য থাকাকালীন সময়ে তিনি এমপি হতে চেয়েছিলেন, পাবনা থেকে নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু সেই ব্যক্তি বাংলাদেশে রাষ্ট্রপতি হয়ে গেছেন এবং বাংলাদেশের 24-এ যে ক্রান্তিকালীন সময়, সেই সময়টাতে তিনি দেশের সাংবিধানিক সংকট কঠিন হস্তে নিশ্চিত করেছিলেন। তিনি সাংবিধানিকভাবে বাংলাদেশ যাতে বিচ্যুত না হয় সেই পথ থেকে সেটা নিশ্চিত করেছিলেন। সুতরাং শাহাবুদ্দিন চুপ্পু একজন সফল মানুষ এবং তিনি দেশের জন্য, তার দলের জন্য তিনি যা করেছেন সেটা অবশ্যই একটা সফলতার উদাহরণ হিসেবে থেকে যাবে। এখন গ্যাপ এবং গোল তারেক রহমানকে নিয়ে বলা যেতে পারে। তারেক রহমান প্রধানমন্ত্রীর পুত্র, রাষ্ট্রপতির পুত্র, তিনি সেটা লন্ডনে নানা বক্তৃতায় তিনি সেটা বলেছেন। তিনি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চান, ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে চান, সেটা লন্ডনে তিনি নানাবার বলেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর পুত্র, আমি রাষ্ট্রপতির পুত্র, আমি দেখেছি সেখানে কি হয়, সেখানে যাওয়া আমার জন্য বড় কিছু না। আমি আপনাদের ভোটের এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, আমার হাতকে শক্তিশালী করুন। কিন্তু 24 পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। গ্যাপ এবং গোল নিয়ে কথা বলছি। তারেক রহমানের গোল ছিল বাংলাদেশের মানুষের ভোটের এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করা। আমরা দেখতে পাই 24-এ যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনটা মানে 26-এ যে নির্বাচনটা হয়েছে সেটা ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন, হাসিনা নির্বাচনের মতোই, ব্যতিক্রম কিছু না। বাংলাদেশের রাজনীতির বড় একটা প্লেয়ার হচ্ছে আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রেখে, নির্বাচনের বাইরে রেখে অবশ্যই যা যা কিছু হবে সেটা বিশাল বড় রকমের একটা বৈষম্য। বাংলাদেশে এখন সত্যিকার অর্থে গণতন্ত্র কিন্তু নাই। হাসিনা যেমন ফ্যাসিজম ছিল, এখন সেরকম কিছু একটা চলছে। সুতরাং গ্যাপ এবং গোল নিয়ে কথা বলছে। তাহলে তারেক রহমান গ্যাপ এবং গোলের কথা বলেছিল, কিন্তু আমরা দেখছি তিনি যা বলেছেন তার থেকে ভিন্ন কিছু করছেন। গণতন্ত্র, নির্বাচন, জনগণের ভোটের অধিকার, মেধা এবং যোগ্যতা ভিত্তিক শাসন, আমরা সেটা দেখতে পাই না। গ্যাপ এবং গোল, এখন আমি যদি বলি শেখ হাসিনা গ্যাপ এবং গোল, আওয়ামী লীগের রাজনীতিতে গ্যাপ এবং গোল সেটা কোথায় আছে? শেখ হাসিনা 17 বছর রাজনীতি করেছে। বাংলাদেশের মানুষের যে চাওয়াগুলো ছিল, ভোটের অধিকার, ভাতের অধিকার, সুশাসন, জনগণের যোগ্য শাসকরা ক্ষমতায় যাবে, আমরা সেটা কি দেখেছি 17 বছরে? জনগণ ভোট দিতে পারেনি, রাতের ভোট হয়েছে, দিনের ভোট হয়েছে, ডামি ভোট হয়েছে, আমি ভোট হয়েছে। সুতরাং গ্যাপ এবং গোলের মধ্যে আমরা ডিফারেন্স দেখতে পাই যে আমি মুখে এক কথা বলছি, বাস্তবিকতা আমি ডিফারেন্ট কথা বলছি। এখন বাংলাদেশ আওয়ামী লীগ যে বাংলাদেশের রাজনীতিতে ফেরত আসবে, তারা কি গোল বাংলাদেশকে দিবে, তারা কি গোল অ্যাচিভ করতে চাইবে? গ্যাপ এবং গোল 17 বছর সরকারে থাকার পরেও যদি কোনো গ্যাপ এবং গোল এর মধ্যে যদি ব্যালেন্স করা না যায়, তাহলে আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছে কি নিয়ে আসবেন? এই জন্যে আমি বাংলাদেশের মানুষের কাছে ভোট চাচ্ছি, সমর্থন চাচ্ছি। 17 বছরে তিনি বাংলাদেশের মানুষকে কি দিয়ে স্থিতিশীলতা দিয়েছেন, ঠিক আছে, সেটা ফ্যাসিজমের মতো করে বিরুদ্ধ মতগুলোকে শক্ত হাতে দমন করেছিলেন। এখন তারেক রহমানও তো স্থিতিশীলতার জন্য একই কাজটা করতে পারে, যে আওয়ামী লীগের যারা সমর্থক আছে, আওয়ামী লীগের যারা রাজনীতি করে তাদেরকে চেপে চুপে রাখতে পারে, তাদের কথা শোনা যাবে না, পত্রপত্রিকায় আসবে না, যেমন করে শেখ হাসিনা করেছিল। সুতরাং গ্যাপ এবং গোল, শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছে কি নিয়ে রাজনীতি করতে আসবে? উন্নয়নমূলক কাজ করেছেন, সেজন্য তো তিনি লোন নিয়েছেন, নানা রকম দুর্নীতি হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে, ব্যাংকগুলো সব এখন শূন্য হয়ে আছে, ফাঁকা হয়ে আছে, শেয়ার বাজার লুট হয়েছে, ব্যাংক লুট হয়েছে, ফিনান্স লুট হয়েছে, ইন্স্যুরেন্স লুট হয়েছে, জনগণের ট্যাক্সের টাকা লুট হয়েছে, বিদেশ থেকে দেদার্স লোন নেওয়া হয়েছে, জনগণ এখন ঋণের বোঝায় ভারাক্রান্ত। তাহলে গ্যাপ এবং গোল নিয়ে কথা বলছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষের ভাগ্যে সত্যিকার যেই স্বাধীনতা, সেই স্বাধীনতার স্বাদ তারা পাচ্ছে না।
আইরিন খান তিনি কি জাতিসংঘে যাবেন নাকি প্রধানমন্ত্রী হবেন নাকি রাষ্ট্রপতি হবেন সেটা নিয়ে তারেক রহমান ডিসিশন নিতে পারছেন না। তার আত্মীয় কত বড় পজিশনে তাকে বসানো যায় তার প্রোফাইল ধরে ধরে সেই জিনিসটা তিনি ঠিক করতে পারছেন না। এখন গ্যাপ এবং গোল, শাহাবুদ্দিন চুপ্পু যেখান থেকে তিনি শুরু করেছিলেন, তিনি যেখানে গিয়ে শেষ করেছেন সেটা তিনি স্বপ্নেও কল্পনা করেননি। জিয়াউর রহমান যেখান থেকে তিনি শুরু করেছিলেন একজন পাকিস্তান সেনাবাহিনীর একজন অফিসার, এখন তারেক রহমান যেখান থেকে শুরু করেছেন শাহীন কলেজ, ঢাকা ইউনিভার্সিটি ড্রপ আউট, লন্ডনে 17 বছর আন্দোলন সংগঠন চালান। সুতরাং গ্যাপ এবং গোলে তারেক জিয়া যেখানে গিয়েছেন সেটা তিনি কল্পনাতে ছিল, সেটা তার ডেফিনেটলি কেন, তিনি যেহেতু রাষ্ট্রপতির ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে, একটা দলের প্রধান, সুতরাং তিনি অনেক কিছুই করতে পারেন চাইলে। এখন গ্যাপ এবং গোল, শেখ হাসিনা কি করতে পারেন? অবশ্যই বড় একটা রাজনৈতিক দলের প্রধান, বাংলাদেশের অনেক বছর ধরে রাজনীতি করেছেন, দলের প্রধান ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, দেশের কোথায় কি হয় তিনি সবকিছু মুহূর্তের মধ্যে জেনেছেন। তার অনুগত নানা কর্মকর্তা কর্মচারী, সরকারের নানা প্রশাসন নানা জায়গাতে আছে, তিনি চাইলে অনেক কিছু করতে পারেন। সরকার বিরোধী আন্দোলন করতে পারেন। তবে একটা জিনিস নিশ্চিত যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে কখনোই ঐক্যমত আসবে না। আমরা যেমন করে দেখেছি আওয়ামী লীগের শাসন আমলে বিএনপিকে কখনোই ঐক্যমতে আনা যায়নি, নির্বাচনে আনা যায়নি, তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা তাদের যে গোলটা সে গোল থেকে তারা বিচ্যুত হয়নি। এখন বাংলাদেশ আওয়ামী লীগ কি তাদের গোল থেকে বিচ্যুত হবে? না, বাংলাদেশ আওয়ামী লীগ তাদের গোল থেকে বিচ্যুত হবে না। আওয়ামী লীগ তো শুধু শেখ হাসিনা করে না, বাংলাদেশের 6 কোটি মানুষ আওয়ামী লীগ করে। এই 6 কোটি মানুষের মধ্যে কেউ না কেউ দলকে নেতৃত্ব দেবে, কেউ না কেউ আন্দোলন সংগঠন করবে, কেউ না কেউ গ্যাপ এবং গোলের মধ্যে যে দূরত্বটা, সে দূরত্বটা কমানোর চেষ্টা করবে। এবং আলটিমেটলি কোনো না কোনো সময় 2 বছর, 5 বছর, 10 বছর পরে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবার প্রচণ্ড রকমের ভূমিকা নিয়ে আবির্ভূত হবে। এখন গত 2 বছরে আওয়ামী লীগকে হারিয়ে গেছে না, আওয়ামী লীগ হারিয়ে যায়নি, বরং আমরা দেখতে পাই সব কিছুর পেছনে কিন্তু আওয়ামী লীগের কথাই আসে। যেমন হাসিনা 17 বছরে সব কিছুর পিছনে কিন্তু বিএনপিকে দেখতে পেত। রাজনৈতিক দলের যে কোনো রকমের বক্তৃতা বিবৃতিতে আওয়ামী লীগকে দেখা যাবে, যেমন করে বিএনপিকে দেখা যেত 17 বছর। সুতরাং আওয়ামী লীগ বেঁচে থাকবে বিএনপির রাজনীতিকদের বক্তৃতা বিবৃতির মধ্য দিয়ে। আওয়ামী লীগ বেঁচে থাকবে বাংলাদেশের মানুষের জন্য নানা রকম ভূমিকা পালন করেছে, যেমন এখন বিএনপি ভূমিকা পালন করছে। কোনো রকম কথা এবং কাজের মধ্যে মিল হয় না, সুতরাং কথা এবং কাজের মধ্যে মিল যেহেতু হয় না, সুতরাং আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে জনগণ খুব বেশি পার্থক্য একটু কিছুদিন পরেই দেখতে পাবে না। কেননা দেখতে পেলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হওয়ার কথা ছিল, ইঞ্জিনিয়ারিং না করে ভোট করার কথা ছিল, একটা দলকে বাদ দিয়ে নির্বাচন করা দরকার ছিল না। এখন বাংলাদেশের পরবর্তী যে নির্বাচন সেটা তত্ত্বাবধায়কের অধীনে হবে, সেখানে অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগকে দেশি বিদেশি নানা চাপে বাদ দেওয়ার কোনো রকমের সুযোগ নাই। সুতরাং গ্যাপ এবং গোলে 24 পরবর্তী বাংলাদেশে আমার মনে হয় বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ একটু একটু করে উন্নতি হতেই হবে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপি আসছে, জামাত এখন বড় দল হিসেবে রাজনীতিতে প্রভাব রাখছে, বিএনপি ক্ষমতায় আসছে, 17 বছরের প্রচণ্ড শক্তিশালী দল বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে মোটামুটি সমশক্তির অনেকগুলা দল কিন্তু চলে আসছে। সুতরাং এই অবস্থায় 17 বছর আওয়ামী লীগের যে ফ্যাসিজম ছিল সেরকম ফ্যাসিজম কেউ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারবে না। আস্তে আস্তে করে বাংলাদেশে জনগণের পার্টিসিপেশনে অংশগ্রহণমূলক সরকারের দিকে বাংলাদেশ একটু একটু করে আগাচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।